ক্লাস 7 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভূগোল সাবজেক্ট থেকে আজকে আমরা সলভ করব 4 নম্বর কোয়েশ্চেন মডেল, যেটা হচ্ছে বাঁকুড়া জেলা স্কুল এবং হলদিবাড়ি হাই স্কুল। তাহলে ভূগোলের প্রথম যে প্রশ্নটা আমাদের সামনে আছে সেটা হচ্ছে, কখন আমরা সূর্যের বেশি কাছে আসি? দেখো, এটা আমি ধরে নিলাম পৃথিবীর কক্ষপথ, এবং পৃথিবী সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে, যার দৈর্ঘ্য 96 কোটি কিলোমিটার। তাহলে দুটো পজিশন দেখো, একটা পজিশন হচ্ছে সূর্য থেকে যখন পৃথিবী কাছাকাছি অবস্থান করে, একটা অবস্থান হচ্ছে সূর্য থেকে পৃথিবী যখন দূরে অবস্থান করে। দূরে অবস্থান করছে 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, যেটা 4 জুলাই তারিখে, এবং কাছে অবস্থান করছে 3রা জানুয়ারি 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। এটাকে বলা হচ্ছে অনুসুর, এটাকে বলা হচ্ছে অপসুর। তাহলে অনুসুর অবস্থানে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে কম, যার তারিখটা হচ্ছে 3রা জানুয়ারি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের 3রা জানুয়ারি, কারণ 3রা জানুয়ারিতে অনুসুর হয়, অনুসুর অবস্থান হয় পৃথিবীর, এবং এই সময় সূর্যের সব থেকে কাছে থাকে পৃথিবী, যার জন্য আমরা পৃথিবী থেকে সূর্যকে বেশি কাছে দেখি। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর, পৃথিবীর তুলনায় সূর্য কত লক্ষ গুণ বড়? তাহলে সূর্য হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 3 নম্বর দেখো, অক্ষরেখাগুলো হলো, দেখো পৃথিবীর 2 রকমের রেখা দেখা যায় পৃথিবীতে। একটা হচ্ছে দ্রাঘিমা রেখা, এইগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, আর এই রকমগুলো হচ্ছে অক্ষরেখা। তো এই অক্ষরেখাগুলো কিন্তু পূর্ণ বৃত্ত, মানে সম্পূর্ণ গোলাকার। এখান থেকে এতটা দেখাতে পারছি, পেছনে আরও রয়েছে, সেটা দেখাতে পারছি না ছবিতে, কারণ ছবিটা হচ্ছে 2D ছবি। এটাও পেছনে যাচ্ছে, পেছনে গিয়ে আবার মিশছে। পূর্ণবৃত্ত এক একটা হচ্ছে অক্ষরেখাগুলো, কিন্তু দ্রাঘিমা রেখাগুলো, এই রেখাগুলো কিন্তু অর্ধবৃত্ত। তাহলে এখানে যেটা সঠিক উত্তর আমাদের হবে যে অক্ষরেখাগুলো হলো পূর্ণবৃত্ত, অর্ধবৃত্ত হচ্ছে দ্রাঘিমা রেখা, অক্ষরেখা কিন্তু পূর্ণবৃত্ত। অপশন বি হবে সঠিক উত্তর। 4 নম্বর দেখো, বায়ুচাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। টরিসেলি আবিষ্কার করেছিলেন ব্যারোমিটার, যেটা দিয়ে আমরা বায়ুর চাপ মাপি। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে ঘন চিরহরিৎ অরণ্য দেখা যায়? তাহলে এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। 6 নম্বর, এই সঠিক উত্তর বেছে নিয়ে থাকো লাস্ট অফ প্রশ্ন, যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বনভূমি হচ্ছে তয়গা বনভূমি। তয়গা বনভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বনভূমি। এরপর দেখো 2 দাগের প্রশ্ন, যেখানে আমাদেরকে 2 কথায় অ্যান্সার দিতে হচ্ছে। কোন তারিখটিকে মহাবিষুব বলা হয়? দেখো, মহাবিষুব তারিখে কি হয়? এটা ধরে নিলাম আমাদের সূর্য, আর এটা হচ্ছে আমাদের পৃথিবী। তাহলে পৃথিবীর এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, এটা হচ্ছে কর্কট ক্রান্তীয় অঞ্চল, এটা হচ্ছে মকর ক্রান্তীয় অঞ্চল। তাহলে প্রশ্ন হচ্ছে যে কোন তারিখে মহাবিষুব বলা হয়? দেখো, বিষুব কথার অর্থ হচ্ছে দিনরাত্রি সমান, আর আমরা জানি যে দিনরাত্রি সমান হয় যখন সূর্য পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়। তাহলে উত্তর গোলার্ধে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হয়, এবং দক্ষিণ গোলার্ধে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হয় যখন সে নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়। তাহলে এক বছরে 2 বার নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়, একটা হচ্ছে তোমার 21শে মার্চ, আর হচ্ছে 23শে সেপ্টেম্বর। তাহলে 21শে মার্চ তারিখটাকে বলা হচ্ছে মহাবিষুব, এবং 23শে সেপ্টেম্বর তারিখকে বলা হচ্ছে জলবিষুব। বিষুব মানে মনে রাখবে নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দিচ্ছে, কারণ দিনরাত্রি সমান হয় উভয় গোলার্ধেই। তাহলে 21শে মার্চ হচ্ছে মহাবিষুব, মার্চের মো আর মহাবিষুবের মো, তোমরা এখান থেকে এটা মনে রাখতে পারবে। আর 23শে সেপ্টেম্বর হচ্ছে জলবিষুব, 23শে সেপ্টেম্বর হচ্ছে জলবিষুব। তাহলে এখানে যেটা সঠিক অ্যান্সার হবে, কোন তারিখে
মহাবিষুব বলা হয় কোন তারিখটিকে? তাহলে 21শে মার্চ তারিখটিকে বলা হচ্ছে মহাবিষুব। 2 প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম তৈলখনি কি? পৃথিবীর বৃহত্তম তৈলখনি হচ্ছে সৌদি আরবের হচ্ছে ঘাওয়ার। সৌদি আরবের ঘাওয়ার হচ্ছে তোমার পৃথিবীর বৃহত্তম তৈলখনি। 3 নম্বর প্রশ্ন দেখো, সমান বায়ুচাপ স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে কি বলা হয়? দেখো, পৃথিবীর যে স্থানগুলোর বায়ুচাপ সমান, ধরে নাও এখানে সমান, এইখানের অঞ্চলের বায়ুচাপ সমান, এখানের সমান, এখানের সমান, এখানের সমান, মানে এখানে ধরে নাও বায়ুচাপ 910, এটারও বায়ুচাপ হচ্ছে 910 এমবি, এটারও বায়ুচাপ হচ্ছে 910 এমবি, এটারও বায়ুচাপ হচ্ছে 910 এমবি, এটারও 910 এমবি। তাহলে এমনটা তো হতে পারে পৃথিবীর এক একটা স্থানের বায়ুচাপ এক এক ধরনের হয়। তাহলে যে স্থানগুলোর বায়ুচাপ একই, এখানে উদাহরণ হিসেবে আমি 910 দেখিয়েছি, সেই স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় এবং যে রেখা পাওয়া যাবে সেই রেখাকে বলা হচ্ছে কি? সমচাপ রেখা। ইংলিশে এটাকে আইসোবার বলা হয়। 4 প্রশ্ন দেখো, চীনের ধানের গোলা কাকে বলা হয়? তাহলে চীনের যে হুনান প্রদেশকে বলা হয় চীনের ধানের গোলা। 5 প্রশ্ন, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের অপর নাম কি? তাহলে কিহিন শিল্পাঞ্চল হচ্ছে টোকিও ইয়োকোহামার আরেক নাম, মানে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের আরেক নাম হচ্ছে কিহিন শিল্পাঞ্চল। লাস্ট প্রশ্ন এখানকার দেখো, কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? তাহলে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। এরপরে আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখব। দেখো, পরবর্তী প্রশ্নগুলোর মধ্যে প্রথম যে প্রশ্নটা আমাদের সামনে আসছে সেটা 3 দাগের প্রশ্নের 1, পৃথিবীর কক্ষপথ বলতে কি বোঝো? পৃথিবীর কক্ষপথ, তাহলে মানে পৃথিবীর কক্ষপথ কাকে বলা হয়? দেখো, পৃথিবীর কক্ষপথ হচ্ছে যে উপবৃত্তাকার পথে পৃথিবী সূর্যকে ফোকাসে রেখে, আমরা এটাকে আরেকটু মডিফাই করি, যে উপবৃত্তাকার কক্ষপথে যার দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিলোমিটার পথে পৃথিবী সূর্যকে ফোকাসে রেখে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, সেই পথকে বলা হয় কক্ষপথ। এইটুকু লিখে পর ছবিটা এঁকে দিলে যথেষ্ট তোমাদের 2 নম্বরের জন্য। তাহলে এটুকুই হচ্ছে যথেষ্ট 2 নম্বরের জন্য। এটুকুই লিখলে তোমরা এটার অ্যান্সার দিয়ে দিতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো 2 নম্বর, পৃথিবীর মেরু কয়টি? এদের নাম কি? পৃথিবীর 2টি মেরু, এটা পৃথিবী, এটা উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে উত্তর গোলার্ধের এটা উত্তর মেরু এবং দক্ষিণ গোলার্ধের এটা দক্ষিণ মেরু। 2টি মেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। 3 প্রশ্নটা দেখো, কোন দুটি নদী মিলিত প্রবাহ হচ্ছে? সৎ এল আরব। তাহলে টাইগ্রিস আর ইউফ্রেটিস কি নদী? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহকে বলা হচ্ছে সৎ এল আরব। নেক্সট প্রশ্ন দেখো, অপসূর অবস্থানের আর তোমার অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য। অপসূর আর অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, একটু আগেই বললাম যে অপসূর অবস্থান বলছে যখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি থাকছে, সেই তারিখটা হচ্ছে 4 জুলাই, এবং অনুসূর অবস্থান হচ্ছে 3রা জানুয়ারি। তাহলে একটা তারিখ আমরা পার্থক্য বলতে পারি, যে একটা হচ্ছে অপসূর হচ্ছে 4 জুলাই তারিখে আর অনুসূর হচ্ছে 3রা জানুয়ারি তারিখে। অপসূর হচ্ছে 4 জুলাই আর 3রা জানুয়ারি। দেখো, অনুসূর হচ্ছে 3রা জানুয়ারি, অনু মানে ছোট তাই তারিখটাও ছোট। অপসূর হচ্ছে দূরত্ব বেশি মানে বড়,
এখানে তারিখটাও বড়। একটা পার্থক্য, দুটো পার্থক্যের মধ্যে দূরত্ব অপসূরের 15,20,00,000 কিলোমিটার, অনুসূর হচ্ছে 14,70,00,000 কিলোমিটার। আরও পার্থক্য বলতে পারি যে দূরত্ব মানে দূরতম অবস্থান বলে সূর্যকে ছোট দেখায়, এখান থেকে সূর্যকে ছোট দেখাবে, এখান থেকে সূর্যকে বড় দেখাবে। আর আমরা বলতে পারি যে অনুসূর অবস্থানে পৃথিবীর পরিক্রমণের বেগ সামান্য বৃদ্ধি পায়। অনুসূর অবস্থানে পৃথিবীর বেগ সামান্য বৃদ্ধি পায়, আর অপসূর অবস্থানে পৃথিবীর বেগ সামান্য হ্রাস পায়। আর কি বলতে পারি না, পৃথিবীর মেরুরেখা কক্ষপথের ভিতরের দিকে অবস্থান করে অপসূর অবস্থানে। পৃথিবীর মেরুরেখা কক্ষপথের ভেতরে অবস্থান করে, আর অনুসূরের ক্ষেত্রে এটা বাইরের দিকে অবস্থান করবে। আর পার্থক্য কি বলতে পারি, অপসূরের সময় কি হয়, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকে। অপসূর অবস্থানে কি থাকে না, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে। মানে দেখো, এটা সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে বেশি এখানে, তো উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকবে, কারণ উত্তর গোলার্ধ কি সূর্যের সামনে থাকছে তাই গ্রীষ্মকাল থাকবে, আর দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে থাকছে তাই শীতকাল বিরাজ করবে, এবং অনুসূর অবস্থানে এর উল্টো ঘটনাটি ঘটবে। তাহলে এতগুলো পার্থক্য তোমরা লিখতে পারো। পরের প্রশ্ন দেখো, সমচাপরেখার 3টি বৈশিষ্ট্য বলেছে। সমচাপরেখার 3টি বৈশিষ্ট্য হচ্ছে, দেখো যে সমচাপরেখায় বায়ুচাপগুলোকে মিলিবার এককে প্রকাশ করা হয়। বলেছিলাম সেই যখন 910 MB বলেছিলাম, তখনই বলেছিলাম যে বায়ুচাপকে MB বা মিলিবারে প্রকাশ করা হয়। পৃথিবীতে বায়ুচাপ সাধারণত হচ্ছে তোমার 980 থেকে 1050 MB। 2 নম্বর বৈশিষ্ট্য তোমরা কি লিখতে পারো, সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাপগুলি সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসেবে দেখানো হয়। 3 নম্বর বলতে পারো, সাধারণত স্থলভাগের ওপর বায়ুচাপ রেখাগুলো আঁকাবাঁকাভাবে হয়, মানে এইভাবে হয়, সমান সরলরেখা হয় না, আঁকাবাঁকাভাবে হয় এইভাবে বায়ুচাপগুলো। আর কি বলতে পারো, একটা বায়ুচাপ রেখা অন্য বায়ুচাপ রেখাকে এইভাবে ক্রস করবে না, কোনোদিনও এইভাবে ক্রস করবে না, পাশ দিয়ে যাবে এইভাবে, কম বেশি হতে পারে কিন্তু কখনো ক্রস করবে না। সর্বোচ্চ ও সর্বনিম্ন বায়ুচাপ উত্তর গোলার্ধের স্থলভাগের ওপর দেখা যায়। তারপর সমচাপ রেখাগুলো সাধারণত পূর্ব পশ্চিমে বিস্তার লাভ করে, এগুলো পূর্ব পশ্চিমে বিস্তার লাভ করে এইভাবে। আর কি বলতে পারো, নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তরে বা দক্ষিণে সমচাপ রেখাগুলোর মান বাড়তে থাকে। এতগুলো বৈশিষ্ট্য যথেষ্ট 2 নম্বরের জন্য। 3 নম্বরের প্রশ্ন এটা, তো 3 নম্বরের জন্য যথেষ্ট এটা। নেক্সট যে প্রশ্নটা দেখো, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে কি কি পরিবর্তন হয়। তাহলে নিরক্ষরেখা থেকে যদি আমরা মেরুর দিকে যাই তাহলে কি কি পরিবর্তন দেখতে পাবো। দেখো, নিরক্ষরেখা থেকে যখন আমরা মেরুর দিকে চলে যাচ্ছি, তখন দেখো পৃথিবীর অভিগত গোলীয় আকৃতি, মানে পৃথিবীর আকৃতি এইরকম, নিরক্ষরেখাটা একটু ফোলা এবং মেরুর দিকটা চ্যাপ্টা। পরিক্রমণের সময় পৃথিবীর অক্ষ নিজ কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলানো থাকে, মানে এইরকম 66.5 ডিগ্রি কোণে হেলানো থাকে নিরক্ষীয় তলের সাথে, এই যে কোণটা এটা হচ্ছে 66.5 ডিগ্রি কোণে হেলানো থাকে। ঠিক আছে, তো এইরূপ অবস্থায় কি হয়, বিভিন্ন সময়ে সূর্য নিরক্ষরেখায়, কর্কটক্রান্তি রেখায়, আবার মকরক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেয়। এইরূপ অবস্থানের জন্য এটা সূর্য, এটা হচ্ছে পৃথিবী, যেহেতু হেলানো অবস্থায় আছে তো কখনো নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেবে, কখনো কর্কটে লম্বভাবে কিরণ দেবে, আবার কখনো মকরক্রান্তিতে লম্বভাবে কিরণ দেবে। যার ফলে কি হয়,
না, উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যেই সূর্যরশ্মি পতিত হয়, মানে কর্কট থেকে মকর, মকর থেকে কর্কট, এই পথের মধ্যেই সূর্যের রশ্মি সীমিত থাকে। বাকি অক্ষরেখাগুলোতে নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তরে বা দক্ষিণে সারা বছরেই তির্যকভাবে বা অতি তির্যকভাবে সূর্যরশ্মি পতিত হয়। লম্বভাবে পতিত সূর্যরশ্মির তুলনায় তির্যকভাবে পতিত হলে কি হয়, সূর্যরশ্মিতে ভূপৃষ্ঠ কম উত্তপ্ত হয়, তাই নিরক্ষরেখা ও তার সংলগ্ন অঞ্চলে উষ্ণতা বেশি থাকে, কিন্তু বাকি যেখানে তির্যকভাবে দিচ্ছে সেখানে উষ্ণতা কম থাকবে এবং এখানে শীতকাল বিরাজ করবে। এই একটা পরিবর্তন আমরা দেখতে পাই। 3 নাম্বারের জন্য এটা যথেষ্ট। তাহলে এরপর দেখো 5-এর দাগের প্রশ্নগুলো, যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কারণ এই ভিডিওর লেন্থ অনেকটাই বেশি হয়ে গেছে। আর পরবর্তী যদি ভিডিও তোমরা বড় প্রশ্নগুলো চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি।